এদিকে নেত্রকোনায় 11 বছরের মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে নতুন মোড় নিয়েছে। ফেঁসে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সব দায় স্বীকার করলেন তিনি। নিশ্চিন্তে ফাঁসি হতে যাচ্ছে এবার। একটা বিষয় ভাইরাল হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলো হয়তো প্রচার হচ্ছে। দর্শক, নেত্রকোনায় 11 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া কাহিনী হয়তোবা কম বেশি সবাই জানেন। আমি মনে করি এর সাথে সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হেড স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, আমি কেন বললাম, কারণ বাংলাদেশে এই ঘটনা প্রতিদিন ঘটতেছে এবং বিগত সরকারের আমলেও অহরহ ঘটেছে। তবে এই সব ঘটনায়, এত বড় বড় বিশ্রী ঘটনায় কোনো বিচার বাংলাদেশে নেই বললেই চলে। আমি মনে করি এই যে আইন যারা চালায়, এই আইন প্রশাসন যারা চালায়, তাদেরকে বিচার করে শেষ করে দিয়ে নতুন করে একটা আইন তৈরি করা উচিত। কারণ এরা যদি সক্রিয় না হয় তাহলে এই ঘটনা প্রতিদিন ঘটবে। দর্শক, অনেকে কমেন্টে করতেছেন কাদেরকে আপনি বিচার করতে বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা বিএনপি? এই বিএনপি নেতাকর্মীরাই তো মাঝে মাঝে এই কাহিনীগুলো ঘটায়, তাহলে কাদের কাছে বিচার আশা করব? দর্শক, আমি মনে করতেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা উচিত। তিনি এখনো পর্যন্ত মূল আসামিকে কেন ধরতে পারলেন না? দর্শক, আপনিও কি তাই মনে করেন? কথা বাড়াচ্ছি না, এ বিষয় নিয়ে মুখ খুলেছে সেই অভিযুক্ত, সেই আলেম যে নাকি সম্পূর্ণ নির্দোষ। তার মুখ থেকে শুনবো কি ঘটেছে এবং কি ঘটতে যাচ্ছে। পাশাপাশি দুপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব একটু ব্রিফিং করেছে। এই ব্রিফিং পর্যন্তই শেষ হবে আমি জানি, কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি এবং মূল্যবান মতামত করবেন যে আসলে বিচার কার করা উচিত। তো দর্শক, চলুন ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে আসি। একটা বিষয় ভাইরাল হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো, তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা, এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাই বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছেন যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আহ এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে?
আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগর র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। গত 23 এপ্রিল 2026 বাদীর দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায় যে ধৃত অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর 30 নেত্রকোনা জেলার মদন উপজেলায় হজরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র কন্যা সন্তান। শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে 18 এপ্রিল 2026 মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। বাদী শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন গত 2 অক্টোবর 2025 বিকাল অনুমান 15:30 ঘটিকায় মাদ্রাসা ছুটি হওয়ার পর ধৃত শিক্ষকের আদেশে ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 17 তারিখ 23 এপ্রিল 2024 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2002 9-1 তৎসহ 506 পেনাল কোড। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে আমরা র্যাব 14 ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার আতঙ্ক এড়াতে এবং গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র্যাব 14 ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল অদ্য 6 মে 2026 খ্রিস্টাব্দ ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সবাইকে। জিজ্ঞাসাবাদে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি আমাদের সাথে। আমি বুঝিনি, আবার বলেন আপনি। না, ডিএনএ টেস্ট হয়েছে এরকম আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি। তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। ফেসবুকে তো অনেকেই অনেক কিছু লিখবে, এটা দায়িত্ব তো আমরা কেউ নিতে পারবো না। এই গুজবের বিষয়ে আমার নলেজে আসে নাই, তবে আমরা যদি এরকম কোনো কিছু গুজব দেখি তাহলে আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করবে। চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। অলরেডি নেত্রকোনার পুলিশ সুপারকে আমি ডিআইজি মহোদয় স্যারের সাথে কথা বলেছি, পুলিশ সুপারকে বলা হয়েছে এবং পুলিশ সুপার এবং মদন থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষক আসলে কি স্বীকার করেছে বা সে নির্দোষ দাবি করেছে কিনা, শিক্ষকের পক্ষ থেকে যে দাবিটা তুলে ধরেছে সেটা, আর হচ্ছে সে কি অবস্থায় আত্মগোপনে ছিল, সে তাকে কিভাবে আপনারা শনাক্ত করলেন, কিভাবে আত্মগোপনে ছিল? তো সে আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি।
তো সে প্রথমে গেছে গাজীপুর, তারপরে গেছে কোথায় যেন ওটা, গাজীপুরে যে টঙ্গী, তারপরে ওখান থেকে চলে এসেছে গৌরীপুর। তো আমরা কিন্তু তাকে তার ট্রাভেলটা আমরা দেখতেছিলাম, কিন্তু সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি আর কি। আচ্ছা, ডাক্তার ব্যাপারে তো গরিপুর মানে ওইভাবে কিছু মানে উদ্দেশ্যে গেছে কিনা গরিপুরে? না, আমি এ ব্যাপারে আমার নলেজ নেই, আচ্ছা, গ্রেপ্তারকৃত আসামি কোনো রাজনৈতিক দলের সদস্য? আমি জানি না। ধন্যবাদ। সে কি ঘুমিয়ে ছিল না? কি অবস্থায় তারা পাওয়া গেছে? সেগুলো আত্মীয় বাড়িতে আছে। এই ধরনের ঘটনা দেখা যায় এবং এটা ফেসবুকে একটা অনেক শক্তিও হয়ে যায়। আপনারা বিভিন্নভাবে সাইবার নিয়ে কাজ করছেন, ওভারঅল যদি একটু বিষয় এই ধরনের ঘটনায় যখনই কেউ কোনো সাইবার আক্রমণের শিকার হয়, অবশ্যই যেন তারা স্থানীয় থানা শরণাপন্ন হন এবং সাইবার সংক্রান্ত যে নির্দেশনা আছে আইনে, ওইভাবে যদি তিনি আইনানুগ সহযোগিতা আমাদের কাছে চান, র্যাব অবশ্যই তাকে সহযোগিতা করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওনারা মানে আইনের আশ্রয় না নিয়ে মানে ওনারা ভয়ে পান কিংবা আমি সাজেস্ট করব যে যারা এই তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং আপনি একটু কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে, কোন উপজেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কিংবা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। দর্শক, কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এতক্ষণ যদি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন। পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি, চ্যানেলটি বাজিয়ে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।